1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ভারতবর্ষ 190 বছর শাসন করেছিল। যে বিশ্বাসঘাতকদের কারণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল, সেই সকল বিশ্বাসঘাতকদের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয়নি। যে বিশ্বাসঘাতকদের কারণে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্যটি ডুবে গিয়েছিল, সেই সব বিশ্বাসঘাতকদের মধ্যে মীর জাফর, ঘসেটি বেগম, রবার্ট ক্লাইভ, মোহাম্মদী বেগ, মিরন সহ অন্তত 15 জন বিশ্বাসঘাতকের শেষ পরিণতি কী হয়েছিল, আজকের প্রতিবেদনে সেই তথ্যই থাকছে। পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতার জঘন্যতম উদাহরণ হল পলাশী যুদ্ধ, যেখানে আপনজনদের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নির্মমভাবে খুন হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। যারা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের সবার অত্যন্ত মর্মান্তিক ও নির্মমভাবে মৃত্যু হয়েছে। বিশ্বাসঘাতকদের সর্দার ছিলেন মীর জাফর, যিনি পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে সিরাজউদ্দৌলার সামনে তার পাশে থাকার অঙ্গীকার করেও বেইমানি করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলার সিংহাসনে বসলেও ইংরেজরাই তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসায় তার জামাতা মীর কাসিমকে। ক্ষমতা হারানোর শোকে তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য কুষ্ঠরোগ। প্রায় 1 যুগ কঠিন এই রোগে ভুগে ধুকে ধুকে মারা যান মীর জাফর। কাশিমবাজার কুঠির ষড়যন্ত্রের প্রধান নায়ক জগৎ শেঠ। এই কুঠিরে বসেই আঁকা হয় পলাশী ষড়যন্ত্রের নীল নকশা। দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল তাকে হাড়ে হাড়ে ভোগ করতে হয়েছে। পলাশী যুদ্ধের পর ষড়যন্ত্রকারীরা মেতে ওঠে নবাব সিরাজউদ্দৌলার সম্পদ ও ক্ষমতার ভাগাভাগির দ্বন্দ্বে। নবাবী আমলের এই ধনকুবের আরও সম্পদের লোভে এক পর্যায়ে জগৎ শেঠ ও মহারাজা স্বরূপচাঁদ রাজকোষ লুণ্ঠন করেন। পাপের শাস্তি হিসেবে মীর কাসিম তাদের দুজনকেই বস্তাবন্দি করে গঙ্গা নদীতে ফেলে হত্যা করে। ঘসেটি বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। সিরাজউদ্দৌলার নানা অর্থাৎ ঘসেটি বেগমের পিতা নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর ঘসেটি বেগম চেষ্টা করেছিলেন তার দ্বিতীয় বোন মুনিরা বেগমের পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর, কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। মূলত তখন থেকেই সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে তিনি আলীবর্দী খানের সেনাপতি মীর জাফর, ব্যবসায়ী জগৎ শেঠ এবং উমিচাঁদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেন। ফলে পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার মসনদে বসার পথ নিজের জন্য পাকাপোক্ত করতে মীর জাফর ঘসেটি বেগমকে ঢাকার জিনজিরা প্রাসাদে বন্দী করে রাখেন। কিন্তু ঘসেটি বেগমকে বিপজ্জনক শত্রু মনে করে মীর জাফরের পুত্র মিরন তাকে 1760 সালে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করে। মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌলাকে তরোয়ার দিয়ে প্রথম আঘাতটি করেন মোহাম্মদী বেগ। সেই হিসেবে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলার সরাসরি হত্যাকারী। মৃত্যুর সময় নবাব সিরাজ তার কাছ থেকে 2 রাকাত নামাজ আদায়ের অনুমতি চেয়েছিলেন, কিন্তু কুখ্যাত মোহাম্মদী বেগ অনুমতি না দিয়ে নবাব সিরাজকে নির্মমভাবে হত্যা করেন। পরবর্তী পর্যায়ে তিনি পাগল হয়ে যান এবং বিনা কারণে কূপে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। মিরন ছিলেন মীর জাফরের বড় ছেলে। তার পুরো নাম মীর মোহাম্মদ সাদেক আলী খান। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মূল পরিকল্পনাকারী এই মিরন। এছাড়া তিনি সিরাজউদ্দৌলার মা আমেনা বেগম, খালা ঘসেটি বেগম সহ সিরাজউদ্দৌলার বংশের প্রায় 70 জন নারী বেগমকে হত্যা করেন। কিন্তু ইংরেজরা মিরনের পিতা মীর জাফরকে নবাব বানালেও ইংরেজদের মূল লক্ষ্য ছিল সিংহাসনে বসার। এ কারণে তারা পরিকল্পনা অনুযায়ী মিরনকে হত্যা করে। ইংরেজদের নির্দেশে মিরনকে হত্যা করেন মেজর ওয়ালস। তবে এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বলে বেড়ায় যে বজ্রপাতে মিরনের মৃত্যু হয়েছে। প্রকৃত অর্থে তাঁবুতে আগুন দিয়ে মিরনকে পুড়িয়ে হত্যা করা হয়। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর চিৎকার করে কেঁদে উঠে অজ্ঞান হয়ে যান মীর জাফর। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার মসনদে বসেন মীর জাফর, আর মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতা দখল করেন মীর কাসিম, যিনি মীর জাফরের জামাতা। পরবর্তীতে ইংরেজদের সাথে তার বিরোধ বাধে এবং বক্সারের যুদ্ধে পরাজিত হন মীর কাসিম।
এরপর থেকেই তিনি ইংরেজদের ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন এবং অজ্ঞাতনামা অবস্থায় দিল্লিতে তার করুণ মৃত্যু ঘটে। মৃতদেহের মাথার কাছে পড়ে থাকা পোটলার মধ্যে থাকা জিনিসপত্র দেখে লাশ শনাক্ত করা হয়। ভাগ্যের কি নির্মম পরিহাস! দাফনের সময় মীর কাসিমের কাফনের একখণ্ড কাপড়ও জুটেনি। ইয়ার লতিফ খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি। পলাশী যুদ্ধের পর প্রথমে এই ইয়ার লতিফকেই ক্ষমতায় বসাতে চেয়েছিল ইংরেজরা, কিন্তু পরে মীর জাফরের নাম জোরালোভাবে উচ্চারিত হওয়ায় তিনি আর ক্ষমতার স্বাদ নিতে পারেননি। মূলত এই ঘটনার পর তিনি নিরুদ্দেশ হয়ে যান। ধারণা করা হয় তাকে গোপনে হত্যা করা হয়েছিল। রাজবল্লভ মীর জাফরের অন্যতম পরামর্শদাতা ছিলেন। পলাশী যুদ্ধে তিনি ছিলেন পলাশী প্রান্তরে সিরাজউদ্দৌলার বিপর্যয়ের অন্যতম নায়ক। মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে মীর কাসিম বাংলার নবাব হলে রাজবল্লভ পুনরায় ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ কারণে নবাব মীর কাসিম ষড়যন্ত্রের অভিযোগে জগৎ শেঠ ও স্বরূপ চাঁদের মতো রাজবল্লভকেও গঙ্গায় ডুবিয়ে হত্যা করেন। পলাশী যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী উমিচাঁদ। ওই সময়ের সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন তিনি। উমিচাঁদ মূলত ইয়ার লতিফ খানকে পলাশী যুদ্ধের পর বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, কিন্তু মীর জাফরের নাম জোরালোভাবে উচ্চারিত হয় উমিচাঁদ বেঁকে বসেন, বলেন যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার কোষাগার থেকে তাকে ৫% ভাগ দিতে হবে। রবার্ট ক্লাইভ তার প্রস্তাবে রাজি হন, কিন্তু পলাশী যুদ্ধের পর ইংরেজরা উমিচাঁদকে সিরাজউদ্দৌলার কোষাগার থেকে ১ পয়সাও দেয়নি। এই ঘটনার পর উমিচাঁদ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যান। পাগল অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন এবং এক পর্যায়ে রাস্তাতেই তার করুণ মৃত্যু হয়। মহারাজা নন্দকুমার ছিলেন নবাব আমলের দেওয়ান। ইংরেজরা উমিচাঁদের মাধ্যমে তার কাছে ১২,০০০ টাকা ঘুষ পাঠিয়ে তাকে কিনে নেয়। পলাশী যুদ্ধের এই ষড়যন্ত্রকারীর পরবর্তীতে ইংরেজ সরকারের রাষ্ট্রীয় তহবিল তছরূপ করার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু হয়। নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার পর দানিশ শাহ নামের এই ফকিরি নবাব সিরাজকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু জীবনের এক পর্যায়ে এই ষড়যন্ত্রকারীর মৃত্যু হয় বিষাক্ত সাপের কামড়ে। পলাশী ষড়যন্ত্রে ইংরেজদের পক্ষে প্রধান নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ, যিনি বাংলা দখলের পর ইউরোপের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। কিন্তু বাংলা দখলের পরবর্তীতে দেশে ফিরে গিয়ে একদিন বিনা কারণে বাথরুমে ঢুকে নিজের গলায় নিজের হাতেই খুর চালিয়ে আত্মহত্যা করেন। পলাশী যুদ্ধের অন্যতম প্রধান চরিত্রে ছিলেন ওয়াটস। তিনি নারী সেজে গোপনে মীর জাফরের কাছ থেকে পলাশী যুদ্ধের চুক্তিপত্রে স্বাক্ষর এনেছিলেন, কিন্তু যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বরখাস্ত করে। তখন মনের দুঃখে ও অনুশোচনায় হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন। স্ক্রাপটন ছিলেন সেই সময়ের নাবিক। নবাব সিরাজের পরাজয়ের পর বাংলার কোষাগার থেকে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে নিজ দেশ ব্রিটেনে যাওয়ার সময় জাহাজ ডুবে তার অকাল মৃত্যু হয়।